ওয়েলকাম সবাইকে ভীষণ ডাব্লিউবিসিএস এ। তো ডাব্লিউবিসিএস 2024 কে লক্ষ্য রেখে আমরা জেনারেল স্টাডিজ এর উপর হাই লেভেল এমসিকিউ সিরিজ শুরু করেছি। তার আজকে সেট 3 করব আমরা। প্রত্যেকটা সেটে 25টা করে কোশ্চেন থাকছে। টোটাল 100টা সেট আমরা করব। তো এই সিরিজে আমরা টোটাল 2500 কোশ্চেন করব এবং প্রত্যেকটা কোশ্চেন অ্যানালিসিস করব। সুতরাং এক একটা ভিডিও থেকে তোমরা 70 থেকে 80টা ইনফরমেশন পেয়ে যাবে। তো তোমরা একটা সেপারেট নোটবুক তৈরি করতে পারো। সেই সেপারেট নোটবুকে আমি যে এক্সট্রা ইনফরমেশন গুলো বলছি সেগুলো লিখে রাখতে পারো, বা যে থিম গুলো বলছি সেগুলো লিখে রাখতে পারো, বা এই অ্যানোটেড পিডিএফটা তোমরা পেয়ে যাবে, সেটাও ডাউনলোড করতে পারো। অ্যানোটেড পিডিএফটা তোমরা পাবে কি করে? ভীষণ কম্পিটিটিভ এক্সাম অ্যাপ ডাউনলোড করতে হবে, যেটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে গিয়ে ডাব্লিউবিপিএসসি সেকশনে যাবে, এর আন্ডারে ডাব্লিউবিসিএস সেকশনে যাবে। সেখানে তোমরা সমস্ত অ্যাপের সমস্ত এই যে ভিডিও আছে তার পিডিএফ গুলো পেয়ে যাবে। দেখো, প্রত্যেকটা সেটে আমরা যেটা করেছি সেটা হচ্ছে অ্যানসিয়েন্ট মিডিভেল থেকে 5টা কোশ্চেন রেখেছি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে 10টা কোশ্চেন রেখেছি, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 5টা এবং পলিটি থেকে 5টা, টোটাল 25টা কোশ্চেন করেছি। তো চলো এবার প্রথম কোশ্চেন থেকে স্টার্ট করি। তাহলে আমরা কোশ্চেন 1 থেকে দেখে নিচ্ছি, চলো। প্রথম কোশ্চেন কি বলছে? হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ কনসিডার্ড অ্যাজ দ্য আর্লিয়েস্ট নোন এভিডেন্স অফ এ মাদার গডেস সাইন ইন ইন্ডিয়া? মাদার গডেস সাইনের আর্লিয়েস্ট নোন এভিডেন্স কোথায় পাওয়া গেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে বাগর সাইট, স্টোন অ্যাট বাগর সাইট। ডিটা হয়ে যাবে অ্যান্সার। দেখো, এটা হচ্ছে 11,000 বছরের পুরনো। 11,000 বছরের পুরনো। এবং তারা এটাকে কি বলে? মাই বলে, মাই। মাই বা মাদার গডেস। এবং এটা কোথায় পাওয়া গেছিল? এটা পাওয়া গেছিল হচ্ছে সিধি ডিস্ট্রিক্ট, মধ্যপ্রদেশে। তো এমপিতে পাওয়া গেছিল। ঠিক আছে, এবার বাকি অপশন গুলো সম্পর্কে আমরা দেখে নিই। দেখো, কালীবঙ্গান। কালীবঙ্গানে আমরা জানি কিসের জন্য বিখ্যাত? ফায়ার অল্টার। ফায়ার অল্টার ডিসকভার হয়েছিল, যেমনটা লোথালে হয়েছিল। এবং ধরা হয় যে এগুলো হচ্ছে রিচুয়ালিস্টিক পারপাসের জন্য, মানে ফায়ার ওয়ার্শিপ করা হতো। সুরকরুরা থেকে আমরা কি জানি? এটা এটা কোথায়? সুরকরুরাটা কোথায়? কচ্ছ, গুজরাটে। গুজরাটের কাছে। এবং এটা কিসের সাথে যুক্ত? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সাথে যুক্ত। সেকেন্ড কোশ্চেন দেখো, দ্য সাইটস অফ গুদিয়াম কেভস, বোরি কেভস, ফুনাসাগি ভ্যালি আর প্রমিনেন্টলি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং পিরিয়ডস ইন ইন্ডিয়ান হিস্ট্রি? তো এই গুদিয়াম কেভ, বোরি কেভ, ফুনাসাগি ভ্যালি, এগুলো সব হচ্ছে অ্যাসোসিয়েটেড কিসের সাথে? প্যালিওলিথিক এজের সাথে অ্যাসোসিয়েটেড। এবার প্রত্যেকটা সম্পর্কে আমরা একটু দেখে নিচ্ছি। দেখো, এই গুদিয়াম কেভ যদি আমি বলি, তাহলে এটা প্রথম কে আইডেন্টিফাই করেছিল? একজন ছিলেন ব্রিটিশ জিওলজিস্ট, যার নাম হচ্ছে রবার্ট ব্রুস ফুট। রবার্ট ব্রুস ফুট, উনি এটাকে প্রথম আইডেন্টিফাই করেছিলেন। আচ্ছা, এটা কোথায়? এটা হচ্ছে তিরুভাল্লুয়ার ডিস্ট্রিক্ট, তামিলনাড়ু। এটা গুদিয়াম কেভসটা তামিলনাড়ুতে। আচ্ছা, বোরি কেভ সম্পর্কে যদি আমরা একটু দেখি, বোরি কেভস, বোরি টাউন কোথায়? পুনেতে। এটা হচ্ছে পুনে, কোথায়? মহারাষ্ট্র। আচ্ছা, এটা হয়ে গেল। আর যদি আমরা হুনাসাগি ভ্যালি দেখি, এটা কোথায়? এটা এটা হচ্ছে কর্ণাটক। এটা কর্ণাটক। তো এবার যদি আমরা 3 নম্বর কোশ্চেনে দেখে নিই, হুইচ among দ্য ফলোইং ইজ ইনকারেক্ট? কোনটা ইনকারেক্ট? দেখো, সবসময় ভালো করে কিন্তু কোশ্চেনে পড়বে কারেক্ট জিজ্ঞেস করেছে না ইনকারেক্ট জিজ্ঞেস করছে। কারণ শুধুমাত্র এইটা দেখা ভুলের জন্য কিন্তু অনেক সময় অ্যান্সার ভুল হয়ে যায়। আচ্ছা, ইনকারেক্ট জিজ্ঞেস করেছে কিসের সম্পর্কে? মেসোলিথিক এর সম্পর্কে জিজ্ঞেস করেছে। তো 4টে অপশন তোমরা পড়ো এবং অ্যান্সারটা করার চেষ্টা করো। তো আশা করি তোমরা পড়ে নিয়েছো। তো অ্যান্সারটা হয়ে যাবে যে এ। দেখো, কারণ কেন এ হবে? দেখো, বো অ্যান্ড অ্যারো ইউজ করা হতো না, এটা বলেছে, ওয়াজ নট ফাউন্ড। বো অ্যান্ড অ্যারো তো তখন ইউজ করা হতো। তাহলে এটা হয়ে যাবে ইনকারেক্ট স্টেটমেন্ট। তার মানে বাকি যে 3টে স্টেটমেন্ট আছে, এগুলো 3টে হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। তাহলে আমরা দেখে নিচ্ছি। দেখো, সেই সময় আস্তে আস্তে স্মল অ্যানিমাল হান্টিং শুরু হলো, এবং তার সাথে ফিশিংও শুরু হলো। ডোমেস্টিকেশন অফ অ্যানিমাল ছিল সেই সময়, এবং হর্টিকালচার স্টার্ট হয়েছিল। আর তার সাথে সাথে স্মল স্টোন টুলস, যেটাকে আমরা মাইক্রোলিথ বলি, সেটার ইউজ হতো। দেখো, ওয়ার্ড ব্রেকডাউন করো তোমরা। মাইক্রো মানে স্মল, আর লিথ মানে স্টোন। স্মল স্টোন টুল ইউজ করা হতো, মাইক্রোলিথ। তাহলে এই 3টে হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। আর প্রথমটা হচ্ছে ইনকারেক্ট, কারণ বো অ্যান্ড অ্যারো ইউজ করা হতো।
দেখো এই কোশ্চেনটাই বলেছে যে বাঁ দিকে দেওয়া আছে চ্যালকোলিথিক সাইটস এর নেম, আর ডান দিকে দেওয়া আছে কোন স্টেটে সেগুলো অবস্থিত, সেগুলো এবার কারেক্টলি ম্যাচড আছে কিনা সেটা তোমাকে দেখতে হবে, কারেক্টলি ম্যাচড আছে কিনা তোমাকে দেখতে হবে। দেখো প্রথমে কি বলছে, অহর। এরা বলছে যে অহর হচ্ছে গুজরাটে, কিন্তু না, অহর হচ্ছে গুজরাটে না, এটা কোথায়, এটা হচ্ছে তোমার রাজস্থানে। দেখো আমরা যদি দেখি যে সাউথ ইস্টার্ন রাজস্থানে, মানে রাজস্থানে মেনলি দুটো সাইড, একটা হচ্ছে অহর, আর একটা কি, আরেকটা কেউ কি যদি জানো, সেটা হচ্ছে গিলুন্দ, আরেকটা হচ্ছে গিলুন্দ, এটা হলো রাজস্থানে। দেখো সেকেন্ড পেয়ারটা কারেক্ট আছে, মালওয়া হচ্ছে মধ্যপ্রদেশে, এটা। আর যদি আমরা মধ্যপ্রদেশের দু একটা সাইড দেখে নিই, কি কি হবে, কয়াথা, কয়াথা হবে, ইরান হবে, আর থার্ডেরটাও কারেক্ট আছে, জরওয়ে হচ্ছে মহারাষ্ট্র। আচ্ছা মহারাষ্ট্রের আর যদি আমরা ক্যালকুলেটিক সাইড দেখে নিই তাহলে কি কি হবে, একটা তো হবে দাইমাবাদ, চান্দৌলি হবে, সোনগাঁও হবে, সোনগাঁও হবে, আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনামগাঁও, সোনগাঁও ইনামগাঁও এগুলো হবে। তাহলে প্রথমটা ইনকারেক্ট এবং পরের দুটো কারেক্ট। তাহলে কটা পেয়ার কারেক্টলি ম্যাচড আছে, দুটো পেয়ার কারেক্টলি ম্যাচড। দেখো কনসিডার দ্য ফলোইং অ্যানসিয়েন্ট সাইটস, তিনটে সাইটস এর নাম লেখা আছে, বলছে এদের মধ্যে কোন সাইটস গুলো প্রি হিস্টোরিক রক পেন্টিং এর সাথে যুক্ত, প্রি হিস্টোরিক রক পেন্টিং এর সাথে যুক্ত। দেখো সব থেকে ফেমাস যেটা হচ্ছে ভীমবেটকা, এটা আমরা সবাই জানি মধ্যপ্রদেশে, এটা তো সব থেকে বিখ্যাত। ভীমবেটকা যেটা আছে প্রায় 800 রক শেল্টার আছে, 800 রক শেল্টার আছে, যার মধ্যে 500 খানায় তোমরা পেন্টিং দেখতে পাবে। তো এটা তো আমরা জানি যে ভীমবেটকা হবে, তার সাথে এটাও হয়তো আমরা জানি যে লাখুদিয়ারও হবে, কিন্তু তার সাথে সাথে এটাও জেনে নেব যে টেকালকোটাও হবে। তার মানে তিনটেই হচ্ছে অ্যান্সার, তিনটেই কারেক্ট, প্রিহিস্ট্রিক রক পেন্টিং এর সাথে তিনটেই যুক্ত। এই লাখুদিয়ার সম্পর্কে একটু আমি বলে দিই, দেখো এটা কোন নদীর সাথে যুক্ত, এটা হচ্ছে রিভার সুয়ালের সাথে যুক্ত, রিভার সুয়ালের সাথে অ্যাসোসিয়েট, রিভার সুয়ালের পাশে আছে এটা। লাখুদিয়ারের লিটারাল মিনিং হচ্ছে 1 লাখ, মানে নাম দেখেও বুঝতে পারছো, এটা লিটারাল মিনিং হচ্ছে 1 লাখ কেভ। ঠিক আছে, এই প্রশ্নটা কি বলছে, কি সম্পর্কে জিজ্ঞেস করছে তোমাকে, কার্টেজ সিস্টেম সম্পর্কে জিজ্ঞেস করছে, যে কার্টেজ সিস্টেম কি। ইন দ্য কনটেক্সট অফ এস্টাবলিশমেন্ট অফ আর্লি ইউরোপিয়ান পাওয়ার্স ইন ইন্ডিয়া দ্য কার্টেজ সিস্টেম রেফার্স, কার্টেজ সিস্টেম মানে কি? চারটে অপশন তোমরা পড়ো, অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এ সি ট্রেড পাস ইন্ট্রোডিউস বাই পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়ান ওশান রিজন। কোন রিজনে এটা, ইন্ডিয়ান ওশান রিজন। কারা ইন্ট্রোডিউস করেছিল, পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি এটা, এটা সি ট্রেড পাস, মানে এই পাসটা যার কাছে থাকবে সে ইন্ডিয়ান ওশেন রিজনে ফ্রিলি মুভমেন্ট করতে পারবে। এটা হচ্ছে, এটা কখন স্টার্ট করছিল, আর্লি 16th সেঞ্চুরি তোমরা বলতে পারো, আর্লি 16th সেঞ্চুরিতে এটা স্টার্ট হয়েছিল। দেখো পর্তুগিজের আগে এই এরিয়াতে কার ডমিনেন্স ছিল, আরব এবং পার্সিয়ান মেরিনসদের, আরব এবং আরব এবং পার্সিয়ান দের ডমিনেন্স ছিল। পরবর্তীকালে পর্তুগিজদের ডমিনেন্স এখানে আসে। আচ্ছা এই অ্যাসোসিয়েটেড, আমি একটা বলে দিচ্ছি, এরা তো কার্টেজ সিস্টেম স্টার্ট করেছিল পর্তুগিজরা। ব্রিটিশরা 1916-এ, ব্রিটিশরা 1916-এ একটা সিস্টেম স্টার্ট করেছিল, সেটা হচ্ছে নেভি সার্চ সিস্টেম। তোমাদের হোমওয়ার্ক থাকলো এই নেভি সার্চ সিস্টেম সম্পর্কে একটু অনলাইন জেনে নেওয়া। ঠিক আছে, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, এবং তোমরা যদি কেউ জানো এটা সম্পর্কে, এক লাইনে তোমরা এটা কমেন্ট সেকশনে লিখবে। দেখো এই প্রশ্নটা কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস কারেক্টলি ডেসক্রাইব দ্য প্রাইমারি কজ, মেন কারণ কি ছিল, প্রধান কারণ কি ছিল অফ দ্য ভেলোর মিউটিনি ইন অফ 1806। দেখো ভেলোর মিউটিনি সম্পর্কে অলরেডি একটা কোশ্চেন আমরা কিন্তু আগের সেটগুলোতে করেছি। এখানে জিজ্ঞেস করছি ভেলোর মিউটিনির প্রধান কারণ কি ছিল, এখানে অ্যান্সারটা হয়ে যাবে ইন্টারফারেন্স ইন দ্য সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস প্র্যাকটিস অফ দ্য সিপয়। সিপয়দের সোশ্যাল এবং রিলিজিয়াস প্র্যাকটিসে ইন্টারফারেন্স হচ্ছে প্রধান কারণ ছিল। 1805-এ মাদ্রাস আর্মির কমান্ডার ইন চিফ যিনি ছিলেন, স্যার জন ক্র্যাডক, জন ক্র্যাডক, উনি কিছু অর্ডার পাস করেছিলেন, যেমন আর্মিদের ইউনিফর্ম চেঞ্জের ব্যাপারে উনি অর্ডার দিয়েছিলেন, যেটা সিপাহীদের সেন্টিমেন্টে আঘাত করেছিল। তারপর আর কি কি করেছিলেন উনি, কিছু রিলিজিয়াস মার্কস যেগুলো হয়, হ্যাঁ সেগুলো সেগুলোতে প্রহিবিশন লাগিয়ে দিয়েছিলেন, রিলিজিয়াস মার্কস। দাড়ি মোচ সেভ অফ করতে উনি বাধ্য করেছিলেন।
টারবানের উপর একটা বিধিনিষেধ লাগিয়েছিলেন। তো এগুলো সবই দেখা হয়েছিল সোশ্যাল এবং রিলিজিয়াস প্র্যাকটিসে ইন্টারফারেন্স হিসাবে, এবং তার ফলে ভেলোর মিউটিনি হয়। দেখো, নেক্সট প্রশ্ন বলছে মেন রিজন কি ছিল, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেন রিজন ফর দ্য ব্রিটিশ টু সিকিউর কন্ট্রোল অফ নর্থ ওয়েস্ট ইন্ডিয়া ডিউরিং 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরিতে ব্রিটিশ যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে কন্ট্রোল করেছিল, তার মেন রিজন কি ছিল? নর্থ ওয়েস্ট ইন্ডিয়াকে কন্ট্রোল করার জন্য, নর্থ ওয়েস্ট ইন্ডিয়াকে তো ব্রিটিশরা কন্ট্রোল করেই ছিল 19th সেঞ্চুরিতে, সেটা কেন করেছিল কন্ট্রোল, তার মেন রিজন কি ছিল? তার মেন রিজন কি ছিল? অ্যান্সারটা হয়ে যাবে যে ফিয়ার দ্য ইনভেশন অফ ইন্ডিয়া বাই রাশিয়া। ভেবেছিল যে রাশিয়া ইনভেশন করতে পারে, তাই আমাদের খুবই দরকার যে এই যে ফ্রন্টিয়ারটাকে, এটাকে আমাদের কন্ট্রোলে রাখা, যাতে রাশিয়া ইনভেশন করলে রাশিয়াকে ঠিকভাবে প্রতিহত করা যায়। এবার দেখো কিভাবে পুরো 19th সেঞ্চুরিতে ব্রিটিশ নর্থ ওয়েস্ট ইন্ডিয়াকে সিকিউর করেছিল, ওটার কন্ট্রোল নিয়েছিল, সেটা দেখো 1838 থেকে 1842 এই সময়কালের মধ্যে আফগানিস্তানে ব্রিটিশ প্রলংড ওয়ার করেছিল, এবং সেখানে একটা ইনডাইরেক্ট রুল কোম্পানি স্থাপন করেছিল আফগানিস্তানে। ইন বিটুইন 1839-এ কি হয়? রঞ্জিত সিং এর মৃত্যু হয়ে যায়। 1843-এ কি হয়? সিন্ধ ওরা টেক ওভার করে নিয়েছিল ব্রিটিশরা। আচ্ছা, রঞ্জিত সিং যখন 1839 সালে মারা গেল, তারপরে ওখানে দুটো শিখদের সাথে যুদ্ধ হয়েছিল, এবং আলটিমেটলি 1849 হতে হতে ওরা পাঞ্জাবকে অ্যানেক্স করে নেয় ব্রিটিশরা। তো আস্তে আস্তে কি হলো, নর্থ ওয়েস্ট ইন্ডিয়ার উপর ব্রিটিশ কন্ট্রোল করে নিল। তো নর্থ ওয়েস্ট ইন্ডিয়ার উপর ব্রিটিশ কন্ট্রোল করতে চেয়েছিল কেন? কারণ তারা ভেবেছিল যে রাশিয়া যদি ইনভেড করে, তাহলে রাশিয়াকে প্রতিহত করার জন্য আমাদের যদি নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে কন্ট্রোল থাকে, তাহলে রাশিয়াকে আমরা খুব সহজেই প্রতিহত করতে পারবো। এই প্রশ্নতে বাঁ দিকে রিজনাল স্টেট দেওয়া আছে এবং ডান দিকে ফাউন্ডার দেওয়া আছে, তো ওটা ম্যাচ করতে হবে। দেখো, এখানে হায়দ্রাবাদটা হবে নিজামুল মুলক, আর অওধটা হবে বুরহানুল মুলক। এই দুটো সোয়াপ করে দেওয়া হয়েছে। তাহলে যে নিজামুল মুলক ছিল, তাকে আমরা একটা কি নামে জানি? চিনকুলিজ খাঁ। চিনকুলিজ খাঁ। আর বুরহান মুলকে আমরা কি নামে জানি আরেকটা? সাদাত খাঁ। সাদাত খাঁ। আর বেঙ্গল মুর্শিদ কুলি খাঁ ফাউন্ডার। এটা তো কারেক্টলি ম্যাচড আছে। তাহলে কটা কারেক্টলি ম্যাচড আছে? দেখো, কারেক্ট জিজ্ঞেস করেছে, কারেক্টলি ম্যাচড আছে হচ্ছে একটা। নেক্সট প্রশ্ন হচ্ছে ডুয়েল গভর্নমেন্ট সম্পর্কে কি বলছে। ডুয়েল গভর্নমেন্ট এস্টাবলিশ ইন বেঙ্গল ইন 1765 ওয়াজ অ্যাবলিশড বাই হুইচ অফ দ্য ফলোইং। কে অ্যাবলিশ করেছিল ডুয়েল গভর্নমেন্ট? ডুয়েল গভর্নমেন্ট 1765-তে চালু কে করেছিল প্রথমে জেনে নাও। চালু কে করেছিল? রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ চালু করেছিল ডুয়েল গভর্নমেন্ট, মানে দুজন থাকবে কিছু একটা, মানে একদিকে হচ্ছে কোম্পানি, রুল অফ টু, তাই তো? একদিকে কোম্পানি আর একদিকে নবাব। কোম্পানির কাছে কি রাইট ছিল? দিওয়ানি রাইট ছিল। দিওয়ানি রাইটস মানে রেভিনিউ কালেক্টিং রাইট। আর কি ছিল? নিজামত, পুলিশ এবং জুডিশিয়াল ফাংশন, এটাও কোম্পানির কন্ট্রোলে চলে আসে। তো এটা চালু করেছিল রবার্ট ক্লাইভ 1765 সালে বাংলাতে, এবং এটা 1772 সালে কে তুলে দেয় এসে? ওয়ারেন হেস্টিং। তো ওয়ারেন হেস্টিং তুলে দেয় 1772-তে। তাহলে ডুয়েল সিস্টেম কবে থেকে কবে অবধি ছিল? 1765 থেকে 1772। কোথায় ছিল? বাংলায়। কে চালু করেছিল? রবার্ট ক্লাইভ। এটা কি ছিল সেটা দেখলাম। আর কে তুলে দিয়েছিল? ওয়ারেন হেস্টিং। দেখো, একটা ডিসক্রিপশন দেওয়া আছে এবং বলা আছে এটা কার সম্পর্কে বলা আছে। তো এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে, হ্যাঁ বলো, এটার অ্যান্সার এম্পায়ার শাহ আলম টু। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে শাহ আলম টু। আমরা শাহ আলম টু এর আরেকটা নাম কি ছিল? আলী গওহর। তো ওনার আমলে দুটি ইম্পর্টেন্ট ব্যাটেল হয়েছিল। কি? থার্ড ব্যাটেল অফ পানিপথ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1761 সালে, এবং ব্যাটেল অফ বক্সার, বক্সারের যুদ্ধ 1764 সালে। এই যে পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল? একদিকে ছিল মারাঠা, আর একদিকে ছিল আফগান। তাদের কি ছিল? দুরানি এম্পায়ারের আর্মি ছিল। আর যদি ব্যাটেল অফ বক্সার সম্পর্কে বলি, তাহলে ব্যাটেল অফ বক্সার কাদের মধ্যে হয়েছিল? একদিকে ছিল তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভার্সেস কে কে ছিল? এইদিকে ছিল তিনজন, নবাব অফ অদ,
আর কে ছিল? মুঘল এম্পায়ার ছিল। আর কে ছিল? নবাব অফ বেঙ্গল। এখন এই কোশ্চেনটা ভালো করে পড়ো। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ কনসিকুয়েন্স অফ দ্য অ্যারাইভাল অফ ইউরোপিয়ান ট্রেডার্স স্পেশালি ব্রিটিশ ইন ইন্ডিয়া? ব্রিটিশদের আগমনের ফলে কনসিকুয়েন্স কি হয়েছিল? এই চারটের মধ্যে কোনটা হয়েছিল ভালো করে দেখো। বলছে র্যাপিড ইনক্রিজ ইন দ্য শেয়ার অফ আরবান পপুলেশন ইন ইন্ডিয়া। এরকম তো কিছু হয়নি। র্যাপিড ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ টাউনস লোকেটেড অ্যালং দ্য রিভার্স। না। র্যাপিড মডার্নাইজেশন অফ ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রিজ, এটা তো হয়নি। কারণ তো ব্রিটিশ কি করতো, ডিসক্রিমিনেটরি কলোনিয়াল পলিসি ইন্ট্রোডিউস করেছিল। তো ট্র্যাডিশনাল যে আমাদের ইন্ডাস্ট্রি ছিল সেগুলো তো ধ্বংস হয়ে গেছে, তো এটা হওয়ার চান্সই নেই। অ্যান্সার হবে বি, র্যাপিড ইকোনমিক গ্রোথ হয়েছিল সাম পোর্ট সিটিজ। কিছু কিছু পোর্ট সিটির র্যাপিড ইকোনমিক গ্রোথ হয়েছিল, যেমন এক্সাম্পল যদি ব্রিটিশ কলোনিয়াল পোর্ট সিটি মাদ্রাস, ক্যালকাটা, এই সময় ক্যালকাটা। আর কি? বোম্বে বলতে পারি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে বি। দেখো এখানে কি বলছে, কোনটা ইনকারেক্ট জিজ্ঞেস করেছে। ট্রিটি অফ সগৌলি সম্পর্ক, ব্রিটিশ পিরিয়ডে হওয়া ট্রিটি অফ সগৌলি সম্পর্কে। আচ্ছা, ট্রিটি অফ সগৌলি কিসের সাথে অ্যাসোসিয়েটেড? অ্যাংলো নেপালিজ ওয়ার এর সাথে অ্যাসোসিয়েটেড। অ্যাংলো নেপালিজ ওয়ারের সাথে অ্যাসোসিয়েটেড। ট্রিটি অফ সগৌলি কবে হয়েছিল? 1816 সালে হয়েছিল। আচ্ছা, কোনটা ইনকারেক্ট বলেছে? তার মানে তিনটে কারেক্ট স্টেটমেন্ট আছে। দেখো অপশন এ কারেক্ট, সি কারেক্ট এবং ডি কারেক্ট। সরি, অপশন এ কারেক্ট, বি কারেক্ট এবং ডি কারেক্ট। যেটা কারেক্ট নয় সেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট গট অ্যাক্সেস টু চুম্বি ভ্যালি। না, এই ট্রিটির ফলে ইন্ডিয়ান গভর্নমেন্ট চুম্বি ভ্যালির অ্যাক্সেস পায়নি। তো অপশন সিটা হচ্ছে ইনকারেক্ট। আমরা এখানে কারেক্ট হয়ে যাবে সি। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। ইন্ডিয়ান গভর্নমেন্ট চুম্বি ভ্যালির যেটা অ্যাক্সেস পেয়েছিল সেটা কিসের মাধ্যমে পেয়েছিল? ট্রিটি অফ লাসার মাধ্যমে পেয়েছিল। ট্রিটি অফ লাসার ফলে ইন্ডিয়ান গভর্নমেন্ট চুম্বি ভ্যালির অ্যাক্সেস পেয়েছিল আগামী 75 বছরের জন্য। তাহলে অ্যাংলো নেপালিজ ওয়ার যেটা দিয়ে শেষ হয়েছিল সেটা হচ্ছে ট্রিটি অফ সগৌলি 1816 সালে। এই ট্রিটির ফলে কি হয়েছিল, যে নেপাল এগ্রি করেছিল যে সিকিম থেকে তারা উইথড্র করে নেবে। এটা বেটার ফেসিলিটি দিয়েছিল ব্রিটিশদেরকে সেন্ট্রাল এশিয়ার সাথে ট্রেড করার জন্য। এবং গোর্খারা ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে লার্জ অ্যামাউন্টে জয়েন করে। দেখো বলছে গোল্ডেন ফরম্যান, গোল্ডেন ফরম্যান সম্পর্কে কোনটা কারেক্ট? তো অপশনগুলো ভালো করে পড়ো। অ্যান্সারটা হবে যে এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রিভিলেজ দিয়েছিল ফ্রিলি ট্রেড করার জন্য। কোথায়? গোলকোন্ডা পোর্টে। ঠিক আছে, গোলকোন্ডা পোর্টে ফ্রিলি ট্রেড করার জন্য প্রিভিলেজ দিয়েছিল। এই যে গোল্ডেন ফরম্যান, সেটা 500 পগোডার পরিবর্তে দেওয়া হয়েছিল। কোন বছরে দেওয়া হয়েছিল? 1632 সালে দেওয়া হয়েছিল। এবং এই ফরম্যানটার ফলে ব্রিটিশরা তাদের কোম্পানি মাসুলিপট্টনমে যে কোম্পানি ছিল সেটা আবার রিওপেন করেছিল। তো কে দিয়েছিল? সুলতান অফ গোলকোন্ডা দিয়েছিল গোল্ডেন ফরম্যান। দেখো এবার তোমাকে তিনটে ইভেন্ট দিয়েছে, তিনটে ইভেন্টকে তোমাকে ক্রোনোলজিক্যাল সিকোয়েন্সে সাজাতে হবে। দেখো ব্যাটেল অফ ওয়ান ডিওয়াস কবে? 1760। কার কার মধ্যে? অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার, তাই তো, ব্রিটিশ এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ। এটা থার্ড কার্নাটিক ওয়ারের পার্ট ছিল। থার্ড কার্নাটিক ওয়ারের পার্ট ছিল। ঠিক আছে। ব্যাটেল অফ বেদারা কবে? এটা আমরা আগেও একটা সেটা আলোচনা করেছি। ব্যাটেল অফ বেদারা হচ্ছে, এটাকে ব্যাটেল অফ চিনসুরাও বলে, 1759। কার সাথে কার? ব্রিটিশ ভার্সেস ডাচ। কারা জয়ী হয়েছিল? ব্রিটিশ। ব্যাটেল অফ পলাশি কবে? 1757। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভার্সেস, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভার্সেস বেঙ্গল। বেঙ্গলের কে? নবাব সিরাজদৌল্লা। তাহলে 1797 প্রথম, প্রথমে এক, তারপর ব্যাটেল অফ বিদারা, তারপরে দুই, তারপরে ওয়ান ডিভাস তিন। তাহলে এক দুই তিন। দেখো এই কোশ্চেনটাই তোমাকে কতগুলো তথ্য দিয়ে দেবে। দেখো, দেখো অ্যান্সারটা আমি প্রথমেই বলে দিচ্ছি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ডুয়ার্স, ডুয়ার্স হচ্ছে ইস্টার্ন হিমালয়ের অ্যালুভিয়াল ফ্ল্যাট প্লেন। ইস্টার্ন হিমালয়ের ফুট হিলে আছে, এটা হচ্ছে অ্যালুভিয়াল ফ্ল্যাট। তাহলে একটা তুমি জানলে, এটা হচ্ছে ইস্টার্ন হিমালয়ের ফুট হিলে আছে, এটা হচ্ছে অ্যালুভিয়াল ফ্ল্যাট প্লেন। এটা ইন্ডিয়ার কোন রিজনে আছে? ইস্টার্ন এবং নর্থ ইস্টার্ন রিজনে আছে। আচ্ছা, এটার ওয়েস্ট সাইডে, ওয়েস্টে কি আছে? ওয়েস্টে আছে হচ্ছে
তিস্তা রিভার। আর ইস্টে কি আছে? ইস্টে আছে হচ্ছে সংকোচ রিভার। ইস্টে আছে হচ্ছে সংকোচ রিভার। আর এটাকে বলে গেটওয়ে টু ভুটান ফ্রম ইন্ডিয়া, এটাকে ডুয়ার্সকে। তাহলে দেখো একটা কোশ্চেনেই তোমরা কতগুলো ইনফরমেশন পেয়ে গেলে, যে কোনো একটা ইনফরমেশনের রিগার্ডিং কোশ্চেন আসতে পারে, তো তুমি সবকিছুই জেনে রাখো। অ্যাজ এ হোল যদি তুমি প্রিপারেশন করো, তাহলে তোমার যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে ইজি হয়ে যাবে। দেখো এখানে কোশ্চেনটা করেছে, রোহি সম্পর্কে জিজ্ঞেস করেছে। রোহি, দ্য টার্ম রোহি মানে কি? তো এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে তোমার দা ফার্টাইল ফ্ল্যাট প্লেন্স লোকেটেড নিয়ার দ্য ওয়েস্টার্ন স্লোপস অফ আরাবলি। দেখো বাঙ্গার রিজন আছে, কোথায় আছে? বাঙ্গার যে রিজনটা আছে সেটা হচ্ছে রাজস্থানের ডিজার্ট রিজনে আছে। তার ওয়েস্টে, তার ওয়েস্টে যদি আমরা যাই, সেখানে আমরা পেয়ে যাব হচ্ছে রোহি, রোহি রিজন। এই রোহি রিজন হচ্ছে একটা ফার্টাইল ফ্ল্যাট প্লেন। এই যে ফার্টাইল ফ্ল্যাট প্লেনটা তৈরি হয়েছে, সেটা কোথা থেকে তৈরি হয়েছে? আরাবল্লীর থেকে অনেক স্মল রিভার উৎপত্তি হয়েছে। এই আরাবল্লীর কাছে যে স্মল রিভার আছে, এই স্মল রিভার, স্মল স্ট্রিম, এইগুলো দিয়ে ফর্ম হয়েছে হচ্ছে এই রোহির ফার্টাইল ফ্ল্যাট প্লেন। দেখো কোনটা বলছে, বেস্ট এক্সপ্লেন করে মিনিং অফ দ্য টার্ম ধিয়ান্স। ধিয়ান্স মানে কি? দেখো আমাদের যে মরুস্থলী আছে, গ্রেট ইন্ডিয়ান ডিজার্ট, থর ডিজার্টে প্রচন্ড জোরে জোরে বাতাস বয়ে যায়, স্পিডি উইন্ডস আছে এখানে। তো স্পিডি উইন্ডস এর ফলে কি হয়, যে স্যান্ড ডিউন্স গুলো আছে, এই স্পিডি উইন্ডস এর ফলে স্যান্ড ডিউন্স গুলো এক জায়গা থেকে আরেক জায়গা মুভ হয়। তো এই যে মুভেবল শিফটিং স্যান্ড ডিউন্স আছে, এই শিফটিং স্যান্ড ডিউন্স কে আমরা বলে থাকি হচ্ছে ধ্রিয়ান। এবার বাকি অপশন গুলো, অ্যান্সার হয়ে গেল অপশন ডি। এখানে বাকি অপশন গুলো সম্পর্কে দেখে নাও। দেখো কোস্টাল ব্যাকওয়াটার্স দ্যাট আর লোকেটেড ইন দ্য মালাবার রিজন, মালাবার রিজনের কোস্টাল ব্যাকওয়াটারকে আমরা কি বলি? কয়ালস বলি। আচ্ছা, এ বেসিন মেড আপ অফ মোস্টলি সফট অ্যান্ড আনকনসলিডেটেড ডিপোজিট। এই সফট এবং আনকনসলিডেটেড ডিপোজিট দিয়ে যে বেসিন তৈরি হয়েছে, মিজোরামে যেটা তৈরি হয়েছে, তার নাম কি? এটা অলরেডি একবার ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে এটা নিয়ে এই সম্পর্কে কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে মোলাসিস বেসিন। মোলাসিস বেসিন। আর দেখো এই বেসিন ডেভেলপড ইন অ্যান এরিয়া অফ ইন্টেন্স টেম্পারেচার অ্যান্ড রেনফল। এখানে ইন্টেন্স টেম্পারেচার এবং রেনফল হয়, ক্যারেক্টারাইজ বাই হেভি লিচিং। এই হেভি লিচিং, এটা থেকে তো অনেকে তোমরা হয়তো প্রেডিক্ট করে নিয়েছো অলরেডি। এটা কোন বেসিন? ল্যাটেরাইট সয়েল বেসিন। এই প্রশ্নটা বলছে ডানকান প্যাসেজ, বে অফ বেঙ্গলে যে ডানকান প্যাসেজ আছে, যেটা একটা স্ট্রেট, এটা কাকে কাকে সেপারেট করে, কোন দুটো আইল্যান্ডকে সেপারেট করে? তো অ্যান্সারটা হয়ে যাবে সি, সাউদার্ন আন্দামান অ্যান্ড লিটিল আন্দামান। সাউদার্ন আন্দামান এবং লিটল আন্দামান। সাউদার্ন আন্দামান আছে হচ্ছে তোমার নর্থে, যেটা যদি স্পেসিফিক্যালি বলি তাহলে এটা হচ্ছে তোমার রাটল্যান্ড আইল্যান্ড। সেপারেট করা হচ্ছে রাটল্যান্ড আইল্যান্ড এবং লিটিল আন্দামানকে। আচ্ছা এই যে লিটিল, অপশন ডি দেখো, দেখে নি, লিটিল আন্দামান এবং কার নিকোবর। লিটিল আন্দামান এবং কার নিকোবর এটাকে কে সেপারেট করে? এটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। আর আরেকটা আমরা জেনে নিই, 8 ডিগ্রি চ্যানেল, সেটা কাকে কাকে সেপারেট করে? লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপকে। লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপকে সেপারেট করা হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল কাকে সেপারেট করে? লিটিল আন্দামান এবং কার নিকোবর। আর ডানকান প্যাসেজ হচ্ছে সাউদার্ন আন্দামান আর লিটিল আন্দামানের মধ্যে। দেখো এই প্রশ্নতে আরাবল্লীর ফরমেশন সম্পর্কে কোনটা কারেক্ট এটা জিজ্ঞেস করছে। দেখো চারটে অপশন আছে, আমি চারটে অপশনই এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো বলছি, ইট ইজ ফর্মড এজ এ রেজাল্ট অফ ফল্টিং ইন দ্য গ্রাউন্ড সারফেস ডিউ টু এন্ডোজেনিক ফোর্সেস। ফল্টিং মানে এটার ফলে কি তৈরি হয়? এটার ফলে তৈরি হয় হচ্ছে ব্লক মাউন্টেন তৈরি। আচ্ছা, নেক্সট অপশন দেখো, ইট ইজ ফর্ম বিকজ অফ গ্র্যাজুয়াল সেডিমেন্টেশন বর্ডার্ড বাই টু রিজিড মাসেস। এটার ফলে তৈরি হয় জিওসিনক্লাইন। অপশন বি, জিওসিনক্লাইন। অপশন সি তে বলছে ইট ইজ ফর্ম বাই ম্যাগনেটিক ইন্ট্রুশনস অ্যান্ড আনর্যাপিং আনওয়ার্পিং অফ ক্রাস্টাল সারফেস। এটার ফলে কি তৈরি হয়? ডোম মাউন্টেন তৈরি হয়। ডোম মাউন্টেন তৈরি হয়। তাহলে আরাবল্লী ফরমেশনে কোনটা কারেক্ট? অপশন ডি, ইট ইজ ফর্ম ডিউ টু ফোল্ডিং। আরাবল্লী কি? ওল্ড ফোল্ড মাউন্টেন অফ ক্রাস্টাল রক্স বাই কম্প্রেশন ডিউ টু এন্ডোজেনেটিক ফোর্সেস। আর এই আরাবল্লী এখন কি? এখন হচ্ছে রেলিক্ট ফোল্ড মাউন্ট। দেখো
ইভলিউশন অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া সম্পর্কে কোন স্টেটমেন্টটা সত্যি, এটা জিজ্ঞেস করেছে, কোনটা কারেক্ট। দেখো, দেখো এ আর বি অপশনটাকে সোয়াপ করে দেওয়া হয়েছে। মানে এখানে বলা হয়েছে ওয়েলেসলি ওয়াজ দ্য ফার্স্ট টু ব্রিং ইনটু এক্সিস্টেন্স এন্ড অর্গানাইজ দ্য সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া। না, সিভিল সার্ভিসকে অর্গানাইজ কে করেছিল ফার্স্ট টাইম ভালোভাবে, সেটা হচ্ছে কর্নওয়ালিস। এটা হয়ে যাবে কর্নওয়ালিস। আর ফোর্ট উইলিয়াম কলেজ নিউ রিক্রুটদের ট্রেনিং এর জন্য কে সেট আপ করেছিল, এটা হয়ে যাবে ওয়েলেসলি। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে ওয়েলেসলি। আর কর্নওয়ালিস ওয়াজ দ্য ফার্স্ট টু ব্রিং ইনটু এক্সিস্টেন্স এন্ড অর্গানাইজ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া। আচ্ছা, অপশন সি, এরচিসন কমিটি রেকমেন্ডেড ফর পাবলিক সার্ভিস কমিশন টু বি ইমিডিয়েটলি এস্টাবলিশ। না, এটা কে করেছিল, এটা লি কমিশন করেছিল। তো এটার রেকমেন্ডেশন দিয়েছিল লি কমিশন, এবং অপশন ডি যেটা আছে সেটা লি কমিশনই দিয়েছিল কারেক্ট। লি কমিশন রিকমেন্ডেড 50-50 প্যারিটি বিটুইন ইউরোপিয়ান অ্যান্ড ইন্ডিয়ান ইন ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ আইসিএ। দেখো, এই প্রশ্নটা হচ্ছে হিস্টোরিক্যাল আন্ডারপিনিং থেকে। ইটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784 কি বলছে, ইট ক্রিয়েটেড দ্য বোর্ড অফ কন্ট্রোল টু ম্যানেজ দ্য কমার্শিয়াল অ্যাফেয়ার্স। না, ইনকারেক্ট। কেন? বোর্ড অফ কন্ট্রোলের কি কাজ ছিল? বোর্ড অফ কন্ট্রোলের কাজ ছিল কি ম্যানেজ করা, পলিটিক্যাল অ্যাফেয়ার্স মেনটেন করা, পলিটিক্যাল অ্যাফেয়ার্স। তাহলে কমার্শিয়াল অ্যাফেয়ার্স এর জন্য কি ছিল, কোর্ট অফ ডিরেক্টর ছিল, কোর্ট অফ ডিরেক্টরস। সেকেন্ড স্টেটমেন্ট বলছে ইট এম্পাওয়ার দ্য কোর্ট অফ ডিরেক্টরস টু সুপারভাইজ এন্ড ডিরেক্ট অল অপারেশনস অফ দ্য সিভিল সার্ভিস এন্ড মিলিটারি গভর্নমেন্ট। এটাও ইনকারেক্ট। কেন? কোর্ট অফ ডিরেক্টরকে এম্পাওয়ার করেনি, কাকে এম্পাওয়ার করেছিল, বোর্ড অফ কন্ট্রোলকে এম্পাওয়ার করেছিল। এটা কার কাজ ছিল, বোর্ড অফ কন্ট্রোলের কাজ ছিল। তাহলে দুটো স্টেটমেন্টই ইনকারেক্ট। লেখানে জিজ্ঞেস করেছে কারেক্ট স্টেটমেন্ট কি, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নাইদার ওয়ান নট টু। দেখো, দ্য কনস্টিটিউশনাল পজিশন অফ ব্রিটিশ টেরিটরিজ ইন ইন্ডিয়া ওয়াজ এক্সপ্লিসিটলি ডিফাইন্ড কোন অ্যাক্টে, এটা জিজ্ঞেস করেছে। তো এটা অ্যান্সার হয়ে যাবে চার্টার অ্যাক্ট অফ 1813। দেখো, ফিটস ইন্ডিয়া অ্যাক্ট সম্পর্কে অলরেডি আমরা পড়লাম, 1784 সম্পর্কে আগের কোশ্চেনে দুটো স্টেটমেন্ট পড়লাম। বাকি যে অ্যাক্টগুলো আছে এগুলো সম্পর্কে আমরা তো আরো অনেক সেট আমরা করবো, টোটাল আমরা 100টা সেট করবো, সেখানে আমরা ডিটেলস আলোচনা করবো বলে এখানে আর ডিটেলসে আলোচনা করছি না। তো এটার অ্যান্সার হয়ে যাবে চার্টার অ্যাক্ট অফ 1813। কি বলছে, ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন, ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন যেটা কোথায় ছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ কন্টেন্ট ছিল, সেটা ভারতীয় সংবিধানে কি হিসাবে ইনকর্পোরেট করা হয়েছে, 1950 সালে ভারতীয় সংবিধানে কি হিসাবে ইনকর্পোরেট করা হয়েছে, অ্যান্সার হয়ে যাচ্ছে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনেকবার এসেছে। তোমরা আমাকে বলবে এই যে ডিপিএসপি যেটা আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়েছি, এটা কোন কান্ট্রি থেকে আমরা অ্যাডপ্ট করেছি ডিপিএসপি। চলো নেক্সট কোশ্চেন দেখি। ইন দ্য ফেডারেশন এস্টাবলিশ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের ফলে যে অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি হয়েছিল, সেখানে রেসিডিউয়ারি পাওয়ার কাকে দেওয়া হয়েছিল, রেসিডিউয়ারি পাওয়ার কাকে দেওয়া হয়েছিল। দেখো, আগের সেটে আমরা রেসিডিউয়ারি পাওয়ার সম্পর্কে যখন শিডিউল 7 সম্পর্কে কোশ্চেন করছিলাম, তখন রেসিডিউয়ারি পাওয়ার সম্পর্কে আমি অলরেডি বলেছি। দেখো, 1935-এর অ্যাক্টে অল ইন্ডিয়া ফেডারেশন বানানোর কথা বলা হয়েছিল, যেখানে প্রিন্সলি স্টেটসও থাকবে এবং তার সাথে সাথে ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্সও থাকবে। কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি, কারণ প্রিন্সলি স্টেটরা জয়েন করেনি। আচ্ছা, তো এখানে রেসিডিউয়ারি পাওয়ার কাকে দেওয়া হয়েছিল, গভর্নর জেনারেলকে দেওয়া হয়েছিল। তো তোমাদের 25টা কোশ্চেনের মধ্যে তোমাদের মার্কস কত এলো, সবাই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো থ্যাংক ইউ।